নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বিরিয়ানি তো সবাই পছন্দ করে, হায়দ্রাবাদি বিরিয়ানি নাকি কলকাতার বিরিয়ানি সেরা সেটা কিন্তু আমরা আজকে দেখতে পাবো, যেখানে আজকে বিকেল 5টা থেকে হায়দ্রাবাদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে। অস্কার ব্রুজন কিছু পরিকল্পনার পরিবর্তন, কিছু প্লেয়ার পরিবর্তন করে একটা শক্তিশালী প্লেইং 11 নামাতে চলেছে। সেই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে ইস্টবেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসা খুঁটিনাটি ছোটোখাটো আপডেট কিছু শেয়ার করে নেব এবং ট্রান্সফার নিউজ নিয়েও কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি, সবার আগে একটু মাথায় মধ্যে রেখে দাও যে আজকে বিকেল 5টা থেকে ম্যাচ। কোনো জায়গায় একটু ভুল আপডেট শেয়ার করা হচ্ছে যে নাকি সন্ধ্যা 7:30 থেকে, সন্ধ্যা 7:30 নয়, বিকেল 5টা থেকে, সকাল সকাল ম্যাচ বলতে গেলে। তো হায়দ্রাবাদের ঘরের মাঠে কিন্তু আজকে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে বিকেল 5টা থেকে। আর ম্যাচের স্কোর লাইন প্রেডিকশান দেখি কার কার মেলে। বছরের শেষ ম্যাচ, সকলে স্কোর লাইন প্রেডিকশান করে যেও, যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে শেয়ার করা হবে। ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর ম্যাচে অনেকের স্কোর লাইন প্রেডিকশান মিলেছিল, তো আশা করি আজকেও অনেকের স্কোর লাইন প্রেডিকশান মিলবে। আর হায়দ্রাবাদ মানেই কিন্তু তারা ঘরের মাঠে লড়াই দেওয়ার চেষ্টা করবে। তারা হয়তো সেরকম ছন্দে নেই, কিন্তু ইস্টবেঙ্গলের সামনে ওসব দেখার মতন সময় নেই। ইস্টবেঙ্গলের সামনে একটাই লক্ষ্য, প্রত্যেকটা ম্যাচ আমাদের জিততে হবে, প্রত্যেকটা ম্যাচ ফাইনাল ম্যাচ। আর লাস্ট কয়েকটা হোম ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল বেশ ভালো পারফরমেন্স করেছে। পাঞ্জাবকে ঘরের মাঠে হারিয়েছে, জামশেদপুরকে ঘরের মাঠে হারিয়েছে, আর চেন্নাইয়ে গিয়ে চেন্নাইকে ঘরের মাঠে হারানোটাও কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। তো হায়দ্রাবাদ ম্যাচ আজকে কিন্তু মোটেই সোজা হবে না ইস্টবেঙ্গলের জন্য। তার উপর ইস্টবেঙ্গলে কিছু তো সমস্যা জানো, সমস্যার কথা বাদই রাখলাম। আজকে যদি আমরা ইস্টবেঙ্গলের বেস্ট প্লেইং 11 নিয়ে কথা বলি যে কীরকম আজকে প্লেইং 11 হতে পারে, গোলে নো ডাউট গিল শুরু করবে, আর গিল অবশ্যই চাইবে আজকে ভালো পারফরমেন্স তুলে ধরতে। তার সাথে ডিফেন্স লাইনে যেই জুটিটাকে আমরা বেশ কয়েকটা ম্যাচে দেখছিলাম ভালো করছিল, হিজাজি এবং আনোয়ার, তারাই কিন্তু সেন্টার ব্যাকে শুরু করবে। সাইড ব্যাকে কিন্তু লাল নিজেকে মানিয়ে নিয়েছে, লাল ভালো খেলছে, এটা বলতেই হয়। তার সাথে আজকে প্রভাতকেই হয়তো আমরা প্রথম থেকে দেখতে পেতে পারি। চার ডিফেন্সে ইস্টবেঙ্গলের যাওয়া উচিত। মাঝমাঠে সৌভিক চক্রবর্তী একদম সাইলেন্ট কিলার, তো সে তো থাকবেই। তার সাথে সাথে মাঝমাঠে কিন্তু আরও এক নাম্বার 6 জিকসান সিং শুরু করতে চলেছে। উইংয়ের দিকে কথা বললে নো ডাউট ভিষ্ণু, সে একটুখানি সমস্যার মধ্যে থাকলেও কালকে কিন্তু একদম পুরো দমে অনুশীলন করেই হায়দ্রাবাদ গেছে, তো ভিষ্ণুকে প্রথম থেকেই ব্যবহার করতে হবে। তার সাথে কিন্তু নন্দকেই দিয়েই হয়তো প্রথম থেকে শুরু করানো হবে পরবর্তী সময়। আমান, ভিষ্ণু, সায়ন তাদের কিন্তু প্রস্তুত রাখছে অস্কার, তো হয়তো তাকে দিয়েই শুরু করবে। আর আপফ্রন্টে ক্লেটন এবং ডিয়ামান্টাকোস, এটাই কিন্তু প্লেইং 11 হবে। আর অপরদিকে যদি আমরা কথা বলি একটু হায়দ্রাবাদ দলকে নিয়ে, তো হায়দ্রাবাদ দলে কিন্তু বেশ কিছু ভালো মানের বিদেশি রয়েছে, বিদেশি নির্ভর বলতে গেলে তাদের খেলা। তো সেক্ষেত্রে সেই বিদেশিদের কিন্তু আটকানোর পরিকল্পনা তো অস্কার করে নিয়েছে। সেখানে আমরা গোলকিপার পজিশনে করণজিৎকেই দেখতে পাবো, সেন্টার ব্যাকে অ্যালেক্স সাজির সঙ্গে স্ট্যাফিজকে দেখতে পাবো, সাইড ব্যাকে পারাক সিবাস হয়তো আজকে প্রথম থেকে শুরু করবে, তার সাথে মনোজ মোহাম্মদ। আর অ্যালেক্স সাজি যা দুমদাম একটু মেরে খেলে, আর মনোজ মোহাম্মদও ওই একই ব্যাপার। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের প্লেয়ারদের একটু মারধর হয়তো আজকে সহ্য করতে হবে। তার সাথে মাঝমাঠে আন্দ্রে আলবার সঙ্গে লেনিকেই হয়তো আমরা দেখতে পেতে চলেছি। আপফ্রন্টে সাই গডার রয়েছে, আব্দুল রদ্বি, চুঙ্গামাদ, এবং অপরদিকে যদি আমরা ফরওয়ার্ড নিয়ে কথা বলি, কোরিয়া কিন্তু লাস্ট ম্যাচে জোড়া গোল করেছে, তো কোরিয়াকে দিয়েই হয়তো শুরু করাবে। পরবর্তী সময় আয়ুষ ছেত্রীর মতন প্লেয়ার রয়েছে, ভালো ভালো কিছু প্লেয়ার রয়েছে বেঞ্চ থেকে, তারা নেমেও কিন্তু গেম চেঞ্জার হতে পারে। তো অবশ্যই একটা ভালো ম্যাচ হবে। আর ইস্টবেঙ্গলের আজকে প্রথম যেটা লক্ষ্য থাকবে যে ক্লিন শিট, আজকের ম্যাচেও ক্লিন শিট রাখার জন্য চেষ্টা করবে। এবং অস্কার যেটা জানিয়েছে যে এই ম্যাচটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হায়দ্রাবাদ তারা ছন্দে নেই, কিন্তু তাদের ছন্দে ফিরতে বেশি সময় লাগবে না। প্রথম দিকে যদি আমরা গোল করে রাখি, হায়দ্রাবাদের উপর যদি চাপ রাখতে পারি, তো আমাদের কাজটা সোজা হবে। কিন্তু যত ম্যাচের সময় বেরোবে তত কিন্তু আমাদের কাজটা কঠিন করে দিতে পারে হায়দ্রাবাদ। তাই প্রথম থেকেই অ্যাটাকিং ফুটবল খেলার জন্যই ঝাঁপাতে চলেছে অস্কার, এটুকু মোটামুটি আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে। তো অবশ্যই আমরা চাইবো বছরের শেষটা ভালো হোক। আর আজকে তো বিরিয়ানির লড়াই, দেখা যাক কলকাতার বিরিয়ানি নাকি হায়দ্রাবাদের বিরিয়ানি, কোন বিরিয়ানি সেরা হয়। আর আজকে ইস্টবেঙ্গল যদি পুরো 3 পয়েন্ট পায়, তো পয়েন্ট টেবিলে বেশ কিছুটা উন্নতি করবে। কেরালা এবং চেন্নাইকে টপকে গিয়ে কিন্তু 9 নম্বর পজিশনে চলে আসবে। 13 পয়েন্ট রয়েছে, 16 পয়েন্টে কিন্তু আজকে যেতে চাইবেই। মোহনবাগান কিন্তু বছরের শেষ ম্যাচ জিতেছে, সকল মোহনবাগান সমর্থকরা খুশি হয়েছে। মোহামেডানের যা অবস্থা ছিল, একদম জঘন্য অবস্থা, সেখান থেকে একটা পয়েন্ট এসেছে, মোহামেডান সমর্থকরাও খুশি হয়েছে। আজকে আশা করি ইস্টবেঙ্গলও সকল সমর্থককে খুশি করবে। বছরের শুরুটা
শুরুটা খুব ভালো হয়েছিল, দীর্ঘদিনের সেই ট্রফি খরা মিটেছিল এই বছরেই, আর আজকেও আশা করি ভালো একটা রেজাল্ট কিন্তু আসবে। তো এরপর যদি আমরা বেশ কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলি, তার মধ্যেই প্রথম কথা বলবো ডেভিড। তো ডেভিডকে তোমরা কিন্তু একটা ভালো পুরস্কার জেতালে। এর আগে আমরা দেখেছিলাম ডিমি ফ্যান গোল অফ দ্য উইকের পুরস্কার জিতেছিল, জিকসান সেও ফ্যান গোল অফ দ্য উইকের পুরস্কার জিতেছিল। এবার কিন্তু ডেভিড কিন্তু একটা উড়ন্ত গোল করেছিল, তো উড়ন্ত গোলের জন্যই কিন্তু ডেভিড ফ্যান গোল অফ দ্য উইকের পুরস্কার জিতেছে। আজকে হয়তো তাকে পুরস্কার দেওয়া হবে, সেই দিকেও আমাদের নজর থাকবে। এর সাথে সাথে যদি আমরা কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলি, প্রথমেই একজন ইস্টবেঙ্গলের ইয়াংস্টার প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 22 বছর বয়সী মিডফিল্ডারের প্লেয়ার নাসিব। তো নাসিব কিন্তু আলাদাই পারফরমেন্স করছে। আমরা ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের হয়েও দেখেছিলাম নাসিম দুর্দান্ত পারফরমেন্স করছে, এখন কিন্তু সন্তোষ ট্রফিতেও নাসিবের পারফরমেন্স ব্রিলিয়ান্ট। কালকেই খুব সম্ভবত নাসিব একটা গোল করেছে, যদি কেউ ভিডিওটা দেখো দেখবে কত সুন্দর ফিনিশিং। মাঝমাঠ তো পুরো ডমিনেট করছে, মাঝমাঠে বল হোল্ড করা, সামনে অ্যাটাক তৈরি করা, এবং প্রয়োজনে প্রত্যেক ম্যাচেই কম বেশি নাসিবের গোল রয়েছে। আউটস্ট্যান্ডিং নাসিবের জন্য সময় যাচ্ছে, আর নাসিবের দিকে কিন্তু বেশ কিছু ক্লাব নজর রেখেছে, এটুকু এখনই বলে দিলাম। তো অবশ্যই ইস্টবেঙ্গলের উচিত নাসিবকে কিন্তু ধরে রাখা। নাসিব কোয়ালিটি প্লেয়ার, নাসিবের মধ্যে সেই খেলা রয়েছে আমরা দেখেছি। তো অবশ্যই বিনয় জর্জ কিন্তু কথাবার্তা বলে তার সাথে আরও কিছুটা কন্ট্যাক্ট এক্সটেনশন করে নিতে চাইবে, তা না হলে কিন্তু নাসিব হাতছাড়া হতে পারে। তো অবশ্যই ইস্টবেঙ্গলের এরকম প্লেয়ারকে হাতছাড়া করা উচিতই নয়, কারণ রিজার্ভ টিম থেকেই এত ভালো প্লেয়ার যারা কিন্তু অবশ্যই আইএসএলের আসার মতন যোগ্য প্লেয়ার। যেরকমভাবে আমরা দেখেছি ভিষ্ণু অবশ্যই একদম যোগ্য প্লেয়ার, সেরকমভাবেই নাসিব মাঝমাঠে এলে কিন্তু ইস্টবেঙ্গলের শক্তি আরও বেশ কিছুটা বেড়ে যাবে। তো অবশ্যই নাসিবকে ধরে রাখাটা দরকার, কিন্তু কিছু ক্লাবের নজর রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এর সাথে সাথে আরও একজন আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারকে নিয়ে বেশ কিছুদিন আগেই তোমাদের আপডেট দিয়েছিলাম, এবার তাকে নিয়েই কিন্তু বাজার বেশ গরম হয়েছে। সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 23 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার জিতেশ্বর সিং, যে কিন্তু চেন্নাইন এফসিতে 25 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। এবার জিতেশ্বরের ব্যাপার আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মূলত গেম টাইমের অভাব, একদমই চেন্নাইতে সে মানে গেম টাইম পাচ্ছে না, কোনো রকম ইনজুরি সমস্যা আছে বলে আমাদের কাছে আপডেট নেই যে ইনজুরির কারণে সে খেলছে না। বেঞ্চে যখন রয়েছে তো ইনজুরি সমস্যা হওয়ার কথা নয়, তো সেক্ষেত্রে সে চাইছে দল পরিবর্তন করে নিতে। অবশ্যই ইস্টবেঙ্গলের লাস্ট ইয়ার কিন্তু নজর ছিল জিতেশ্বরের দিকে, এখন পর্যন্ত ইস্টবেঙ্গল বিদেশি সাইনিংয়ের দিকেই ঝুঁকে রয়েছে, ইন্ডিয়ান প্লেয়ারদের সঙ্গেও কিছু কথাবার্তা হয়েছে। তো সেক্ষেত্রে জিতেশ্বরকে যদি টার্গেট করে নিতে পারে, আমি তো বলবো মাঝমাঠে আরও একটা বেস্ট অপশান ইস্টবেঙ্গলের জন্য হবে, এবং ইয়াং প্লেয়ার অবশ্যই সামনের দিকে ভালো সার্ভিস দিতে পারবে। আইএসএল এক্সপিরিয়েন্স, আইএসএলে ভালো খেলারও তার অভিজ্ঞতা রয়েছে। এর সাথে সাথে শুধুমাত্র ইস্টবেঙ্গলের যে নজর রাখা উচিত বা নজর রয়েছে সেটা নয়, মোহামেডান কর্তারাও চাইছে মাঝমাঠে কিন্তু প্লেয়ার বাড়াতে, মাঝমাঠে প্লেয়ারে তাদের অভাব রয়েছে। তারা কিন্তু জিতেশ্বরের এজেন্ট এবং চেন্নাইন এফসির সঙ্গে কথাবার্তা বেশ কিছুটা এগিয়ে ফেলেছে বলে শোনা যাচ্ছে। তো শেষ মুহূর্তে অনেক কিছুই হতে পারে, সে মোহামেডানেও যেতে পারে, এমনকি সে ইস্টবেঙ্গলে এলেও অবাক হওয়ার মতন কিছু থাকবে না। তো লড়াই কিন্তু দুই প্রধানেরই রয়েছে এই জিতেশ্বরকে নিয়ে, আরও কিছু ক্লাবও ইন্টারেস্ট রয়েছে শোনা যাচ্ছে। তো দেখা যাক জিতেশ্বর শেষ পর্যন্ত উইন্টার ট্রান্সফার উইন্ডোর পর কোন ক্লাবে খেলে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।